যে চুক্তিটা সাইন করবে দেখা যাবে তাকে কোনো একটা ব্যক্তিগত সুবিধা বা তাকে একটা হানি ট্র্যাপ কিছু একটা করে তার মাধ্যমে সুবিধা আদায় করা। এবং এটা শেখ হাসিনার সময় তো এটা একদম হাইয়েস্ট লেভেলে চলে গেছিল। যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল কয়েকজন, তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে এবং তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করছে। এবং ভারতীয় মিডিয়া এই বসুন্ধরা গ্রুপ যাদেরকে কন্ট্রোল করতেছে এবং এদের মাধ্যমে তারা এখন প্রচার করতেছে জেনারেল ওয়াকার ইজ এ হিরো। এবং ইন্ডিয়াকে প্রপোজাল দেওয়াটা ইজ নট ডিগ্রেডিং টু বাংলাদেশ। না না, ডিগ্রেডিং না তো। তাহলে কিন্তু আমাকে যখন জানান আপনি, আপনাকে আপনার সফরকে সে গ্রহণ করে নাই, তখন আমি অপমান হই। জামাতের অবস্থান আমি যখন সন্তোষ শর্মাকে দেখলাম আহ, তাদের একটা ইয়ার মধ্যে সেমিনারের ভিতরে, তখন আমার তো অবশ্যই জিনিসটা কোশ্চেন মার্ক আসছে যে সন্তোষ শর্মাকে ওখানে যেতে হবে কিনা। পরে জামাত অবশ্যই একটা এক্সপ্লেনেশন দিয়েছে, এটা বোধহয় বিভিন্ন ধর্মাবলম্বী লোকজনের প্রতিনিধি। বাট কথা হচ্ছে সমস্ত প্রতিনিধি আসলেও যে সন্তোষ শর্মার এগেনস্টে আলেমদের যে এগেনস্টে যখন শেখ হাসিনার দল যখন গোয়েন্দারা যখন জিজ্ঞাসাবাদ করতো, সেখানে অ্যাটলিস্ট দুইজন আলেম বলেছে যে ওখানে সন্তোষ শর্মা ছিল। এরকম একটা বিতর্কিত লোককে কেন আনা হলো এটা জামাতি ভালো বুঝবেন। বাট আমি মনে করি যে বর্তমানে আহ তারা এই যে আবার একটা জিনিস বলি, কালবেলা পত্রিকাটা কিন্তু এখন বিএনপির একজন কিনে নিয়েছেন। এবং আমি মনে করি এটা তো সন্তোষ শর্মা একটা সম্পাদক ছিল, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আজকে আমি ঘটনাটা আগেই জানতাম, আজকে আবার পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে এটা আবার ফার্দার কনফার্ম হলাম। এর মানে হচ্ছে বিএনপি কে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই পত্রিকাটা হ্যান্ড ওভার করেছে। বাট আমি মনে করি বিহাইন্ড দ্য গান ভারতই থাকবে। সো আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দল বা এনসিপি, আমি মনে করি যে এনসিপিটাই একমাত্র দল ছিল যেটা এখন পর্যন্ত নতুন দল হিসাবে কোনো ভারতীয় হেজিমনি তাদেরকে এখনো স্পর্শ করে নাই। এবং এই কারণেই এই দলটার এগেনস্টে শুরু হওয়ার আগেই প্রপাগান্ডা অনেক বেশি হচ্ছে। অবশ্য আহ, মানে মিডিয়াকে দোষ দিয়েও লাভ নাই, কারণ আমরা অনেক সলিড কারণ দেখতেছি। সেটা হচ্ছে, কারণটা হচ্ছে প্রলোভন। বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে প্রলোভন দেওয়া, এটা গোয়েন্দা সংস্থার একটা কাজ। মানে গোয়েন্দা সংস্থা বলতে আমি ভারতীয় গোয়েন্দা সংস্থা বোঝাচ্ছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন যারা ইম্পর্টেন্ট, যেমন মনে করেন যে আমি যখন চাকরিতে ছিলাম তখন একটা জিনিস জানতাম যে ভারতের সাথে মনে করেন একটা ইম্পর্টেন্ট চুক্তি হবে, যে চুক্তিটা সাইন করবে দেখা যাবে তাকে কোনো একটা ব্যক্তিগত সুবিধা বা তাকে একটা হানি ট্র্যাপ কিছু একটা করে তার মাধ্যমে সুবিধা আদায় করা। এবং এটা শেখ হাসিনার সময় তো এটা একদম হাইয়েস্ট লেভেলে চলে গেছিল। যে কারণ সরকারের সর্বোচ্চ লেভেলে শেখ হাসিনা থেকে আদর্শিত ভারত যা বলে, এই কারণেই আমাদের পোর্টে আমাদের জাহাজের আগে ভারতের জাহাজের প্রায়োরিটি আগে থাকতো। সো আমি মনে করি যে বর্তমান রাজনীতিতে যারাই ভারতের পক্ষে কথা বলবে জনগণ তাদেরকে সিম্পলি না করবে। আমি অ্যাকচুয়ালি নিজে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব সাপোর্টার। তার নাম যশ বীরত্ব কথা দেখে সেনাবাহিনীতে জয়েন করেছি। কিন্তু বর্তমান বিএনপির সাথে আমি সেই বিএনপির কোনো মিল দেখি না। আমি দেখছি ভারতের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে। এবং আমরা এই শিক্ষা নিব হচ্ছে মালদ্বীপ থেকে, মালদ্বীপের মধ্যে একটা ছোট একটা দেশ, আমরা শ্রীলঙ্কা থেকে, আমরা নেপাল থেকে, আমরা ভুটান থেকে, কিন্তু আমরা শিক্ষাটা নিচ্ছি না। এই ব্যাপারে আমি অনেক লেখালেখি করেছি অ্যাকচুয়ালি আমার ফেসবুকে, যে আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দলই মনে করে যে ভারতের কন্ট্রোল ছাড়া আমরা কন্ট্রোল বাংলাদেশে একটা সরকার টিকে থাকবে না। এখন জিনিসটা সত্য, কারণটা কি? কারণ তারা আমাদের জানে, আমরা জানি হাজার হাজার কোটি টাকা তারা সরিয়ে ফেলেছে এবং এই টাকাটাই এখন তারা ইনভেস্ট করতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আহ দেশের মধ্যে একটা গন্ডগোল পাকানোর জন্য। এবং আমি একটা খুব ডিস্টার্বিং নিউজ পেলাম, মানে দুজনের কাছে আমি কনফার্ম করলাম যে আমাদের মিরপুর ডিওএইচএস এ, যেটা যেখানে আমরা জানি 5ই আগস্টের আগে পুলিশ ঢুকেছিল ওখানে, ঢুকে বাড়ি গাড়ি ঘিরে তল্লাশি করেছে, মানুষকে হত্যা করেছে, কয়েকটা ছেলেকে ওখানে বের করে এনে গুলি করেছে। এটার পর একটা আদেশ হয়েছে যে পুলিশি ওয়ারেন্ট বা কোনো কিছু ছাড়া যাবে না। বাট হঠাৎ করে আমি দুইজনের নাম শুনেছি যে তারা ওখানে আশ্রয় নিয়েছে, আওয়ামী লীগ এমপি। এবং হঠাৎ করে আমি শুনলাম যে ইন এভারেজ ওখানে যে সমস্ত বাড়ির ভাড়া 50,000 টাকা, এগুলো 60 থেকে 70 হাজার টাকা হয়ে গেছে। সো আমি মনে করি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের সেই পুরোনো প্রেতাত্মা গুলা এখনো এই সমস্ত কভারের মধ্যে আছে। এবং এর কারণটাই হচ্ছে
আমি প্রতিবার যেটা বলে আসছি, এবং রিসেন্টলি আমি কতগুলো পত্রিকাতে কালের কণ্ঠ সহ আরো অনেকগুলো বাংলা ভিশনের একজন নিউজ ইয়া দিল যে জেনারেল ওয়াকার ইজ এ মিরাকল মেকার, আহ, যে কিনা 5ই আগস্টের আগ পর্যন্ত তার মিলিটারি দিয়ে জনগণের প্রতি গুলি করেছে। এবং আমি এক্স মিলিটারি হয়ে ইউএন হেডকোয়ার্টারের সামনে আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম সেনাবাহিনীকে ইউএন মিশন থেকে ইয়া করার জন্য, হুম। বাতিল করার জন্য। পরবর্তীতে উনি 3 আগস্টের পরবর্তীতে যখন উনি অফিসারদের সাথে একটা দরবার করলেন, তারপর উনি তোমার স্ট্যান্ড চেঞ্জ করলেন। তাকে এখন ন্যাশনাল হিরো এবং এই সমস্ত কিছুর ইয়াতে হচ্ছে হিরো উনি। এবং যার কিনা ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে এখন পর্যন্ত, গুমখুন যারা আছে তাদেরকে এখনো রেখে দিয়েছে। যাদের যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল কয়েকজন, তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে এবং তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করছে। এবং ভারতীয় মিডিয়া, এই বসুন্ধরা গ্রুপ যাদেরকে কন্ট্রোল করতেছে এবং এদের মাধ্যমে তারা এখন প্রচার করতেছে জেনারেল ওয়াকার ইজ এ হিরো। এবং আমি একটা খুব ডিস্টার্বিং ফুটেজ আজকে দেখেছি, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস যখন বিদেশ থেকে আসে, আমি জানি না যে যে লাইনটা টিভিতে খেয়াল করলাম সেটা হচ্ছে একটা এইজ ওল্ড প্রোটোকল আছে। রাষ্ট্রপ্রধান যখন বিদেশ থেকে আসেন তখন 3 বাহিনীর প্রধান থাকে হচ্ছে রিসিভ করার জন্য, কিন্তু আমি 3 বাহিনীর প্রধানকে দেখলাম না এই ফুটেজটাতে। এবং দেখলাম মেজর জেনারেল ফেরদৌস, যার ওনার যে স্টাফ অফিসার, প্রিন্সিপাল স্টাফ অফিসার ওখানে ছিল। সেলুট বোধহয় দিয়েছেন, কারণ সেলুটের হাতটা দেখা যায় না এই ফুটেজে, কিন্তু উনি জাস্ট হ্যান্ডশেকটা করে সাইড দিয়ে চলে গেল, মানে এবং ফেসিয়াল এক্সপ্রেশন শো সামথিং। আমার কাছে এই জিনিসটা খুব ডিস্টার্বিং মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি একটা আবার সেই সেম জিনিসটা ভারতের মাধ্যমে, ভারতের হেজিমনির মাধ্যমে আবার এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন যে উনি একটা বিশাল স্টেক হোল্ডার এবং বিয়ন্ড প্রফেসর ইউনুস। এবং আজকে গত 2 দিন আগে আরেকটা নিউজ পেলাম। এখন একটা জিনিস কি, মানে এখন যেই এই সরকারের বিপরীতে কাজ করবে সেই কি ভারতের মানে প্রোডাক্ট বা ভারতের সাজেশনে চলছে এরকম কিছু? এটা তো তেমন কিছু না, কিন্তু আহ, যে ট্রেলটা, যে আপনারা যেটা দেখেছেন যে উনি নিজেই বলেছে, ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছে, উনি নিজেই বলেছে এরা 5ই আগস্টের আগে কথা হুম। বলেছে। পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যে অজিত দোভালের সাথে যা টেক্সট আদান প্রদান হয়েছে, তাকে উনি ডেকেছেন, সামন করেছেন। পরবর্তীতে এক জায়গা থেকে পাশের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে টেক্সট আদান প্রদান করেছে, ওনাকে শুধু ওখান থেকে গিয়ে এনডিসি তে পোস্টিং দিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ কি উনিও ভারতীয় এজেন্ট, ওরাও ভারতীয় এজেন্ট। সেনাবাহিনীর ভারতীয় এজেন্ট হওয়ার যে এটার জন্য আপনার কোনো মানে ইন্ডিয়ান চিফের ভাষণ শুনলে আপনার বুঝার কথা। এখানে আপনার তো এখানে কোশ্চেন আসার তো আমি অবাক হইলাম যে আপনি কেন কোশ্চেনটা করছেন। বাট আমি যে জিনিসটা নিয়ে বলতেছি, আমি অথরিটি নিয়ে বলতেছি, আমি নলেজ নিয়ে বলতেছি, আমার ইনভেস্টিগেশন এবং প্রপার সোর্সদের সাথে কথা বলি আমি বলতেছি। এবং এর বেশিরভাগই হচ্ছে, সেনাবাহিনীর বেশিরভাগই হচ্ছে পাবলিকলি এক্সপোজড। সো এখানে যাকেই বলা হচ্ছে তাকেই ভারতীয় জিনিস বলা হবে তা আমি মনে করি না। আমি আরেকটা জিনিস বলবো, আরেকজন মেজর জেনারেল জুবায়ের সালেহিন, যিনি জেনারেল তারেক সিদ্দিকীর খুব ঘনিষ্ঠ, তার চাকরি ছিল ফরেন সার্ভিসে ন্যস্ত করা ছিল। উনাকে কয়েকদিন আগে লেবাননের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এটা এমন ভাবে এক্সপ্লেন করতে চাচ্ছি এখানে যে পরবর্তীতে কিছুদিন পরে দেখবেন লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ, যাকে আমরা কদমকুচি জেনারেল হিসেবে জানি, তাকে আরেক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। মেজর জেনারেল মামুন, যিনি আছেন বগুড়ার জিওসি ছিলেন, তাকে দেখবেন আরেক জায়গায় এবং পুনর্বাসিত করা হবে। এবং এই পুনর্বাসনটা অ্যাকচুয়ালি সিভিলে আরো জোরে সোরে চলতেছে, বিভিন্ন সচিবালয়ে চলতেছে, ফরেন মিনিস্ট্রিতে চলতেছে। এবং সেনাবাহিনী এই জুবায়ের সালেহিন স্যারকে দিয়ে শুরু করছে কি জন্য? কারণ উনি একটু লেস বিতর্কিত, একটু কম বিতর্কিত, এই জন্য ওনাকে দেওয়া হয়েছে। এবং পরবর্তী দেখবেন যে এই লাইন ধরে বিতর্কিতদের ইয়া করা হচ্ছে। সো এখানে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থাগুলো এবং সেনাবাহিনীর উপরে তার কন্ট্রোলটা এখনো উনি নিতে পারেননি। এবার অনুরোধ করেছে ভারতের সাথে সাইডলাইন মিটিং এর জন্য, উনি খুব লজ্জা পেয়েছেন এখানে। তো আমি জাস্ট বলতে চাচ্ছি, মনে করেন আমেরিকা তো একটা স্ট্রং কান্ট্রি, তাই না? তাদের অ্যাম্বাসেডারের উপরে হামলা হয়েছিল, তাদের তো নিশ্চয়ই সিরিয়াস মাইন্ড করার কথা, তাই না? আমেরিকা কিন্তু খুব একটা মাইন্ড করে নাই, মানে পাবলিকলি এসে আস্ফালন করে নাই। আমি বলতে চাচ্ছি যে ডিপ্লোমেসিতে অ্যাকচুয়ালি এটাকে আপনি লজ্জায় মরে যাবেন, এটা আপনার পিওর একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আমার মনে হয় আমরা পলিটিক্যাল এই ধরনের স্টেটমেন্ট আমরা না দিই। একটা দেশের পলিটিক্যাল, উনি
ভারতের এগেনস্টে খুব স্ট্রং গ্রাউন্ডে কথা বলতেছেন, এবং বিভিন্ন জায়গায় ভারত স্ট্রং গ্রাউন্ডে কথা বলতেছে দেখেই তার এগেনস্টে এত, মানে আপনি যদি ভারতীয় মিডিয়াগুলো দেখেন, প্রফেসর ইউনূসকে প্রতিদিন ধুয়ে ফেলতেছে, পার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করতেছে, ইজ বিকজ দে আর নট হ্যাপি উইথ হিম। আর আপনি এখান থেকে দেশে থেকে মরে যাচ্ছেন আর কি লজ্জায়। এটা আমার আমি তো লজ্জা পাই যখন চায়না যাচ্ছেন। আমি মনে করেছি যে বাংলাদেশের এই একজন রাষ্ট্রপ্রধান প্রথম ভারত না গিয়ে চায়নায় গেলেন, আমি খুব খুশি হয়েছে। তখন আমি বলছি, অনেকেই বলছে আই স্যালুট ডক্টর ইউনূস। সাথে সাথে শুনলাম তার প্রেস সেক্রেটারি বলে যে না 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 না, তিনি তো প্রথম ভারতে যেতে চাইছিলেন, ভারত রাজি হয় নাই তাকে গ্রহণ করতে, এখন এই জন্য যেতে চাইছেন, এবং তিনি ব্যালেন্স করলেন। তার প্রেস সেক্রেটারি ব্যালেন্স করেছেন এখানে বাংলাদেশের মানুষকে অপদস্থ করে, অপমান করে। না মানে আপনার আপনি বলুন আমাকে, এটা বলা ঠিক হয়েছে কিনা? না না না, এটা বলা ঠিক হয়েছে কিনা? কোন জিনিসটা বলা ঠিক হয়েছে কিনা বুঝলাম না, কোনটা বলতেছেন? যে চায়নায় যাচ্ছেন, চায়নায় যাওয়ার আগের দিন বললেন তার প্রেস সেক্রেটারি যে না, তিনি প্রথম ভারতেই যেতে চাইছিলেন, ভারত তার সফরে গ্রহণে রাজি হয় নাই, এই জন্য তিনি এখন চায়না যাচ্ছেন। মানে এই স্টেটমেন্টটা পাবলিকলি না বলতেই পারতো, বাট কথা হচ্ছে প্রফেসর ইউনূসের চায়না যাওয়ার আগে ইন্ডিয়াকে প্রপোজাল দেওয়াটা ইজ নট ডিগ্রেডিং টু বাংলাদেশ। না না, ডিগ্রেডিং না তো, কিন্তু আমাকে যখন জানান আপনি, আপনাকে আপনার সফরকে সে গ্রহণ করে নাই, তখন আমি অপমান হই, তা আমি ছোট হই। এখানে অপমান হওয়ার কোনো কিছু আমি আপনি ছোট না হওয়ার জন্য আপনার দৃষ্টিভঙ্গি এক, আমার দৃষ্টিভঙ্গি এক, আমার দৃষ্টিভঙ্গি আলাদা, আপনার অপদস্থ হওয়ার দৃষ্টিভঙ্গি আলাদা ভাই, আমার দৃষ্টিভঙ্গি অপদস্থ হওয়ার আলাদা দৃষ্টিভঙ্গি। এটা যদি এমন হতো যে এই জিনিসটা না করার পরে আমরা ভারতের প্রতি যে আমাদের নীতিগুলো আছে এগুলাতে নতজানু ভাবে হয়েছি, এটা তো হয় নাই। বাট আমরা তো এখানে উনি তো রিকোয়েস্ট করেছেন, উনি আবার দেখা করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন, শুধু যে এই যে ইয়েতে উনি দেখা করেছেন থাইল্যান্ডে তাও তো না, এর আগেও রিকোয়েস্ট করা হয়েছিল। তাহলে এখানে রিকোয়েস্ট করা হয়েছে, আমার কথা হচ্ছে দিস ইজ কল্ড ডিপ্লোমেসি, যে আমি আমার গ্রাউন্ডে স্ট্রং থাকবো, আমি নতজানু পররাষ্ট্রনীতি শো করব না, কিন্তু আমি চেষ্টা করব। কেন আমরা বারবার যদি নতজানু না হই, তাহলে আমরা বারবার কেন অনুরোধ করব যে না না, আমি বলতে চাচ্ছি যে নতজানু না হওয়ার কারণ হচ্ছে আমাদের ট্রেডের সাথে যে সমস্ত চুক্তি আছে, অন্যান্য যে বিষয়গুলো আছে, ওগুলাতে তো আমি তাদের টার্মস অনুযায়ী চলতেছি না। এমন যদি হইতো যে এই প্রেশারের কারণে আমরা তাদের টার্মস মেনে নিচ্ছি, আমরা দেখা করতে চাচ্ছি, আর কোনো কিছু তো না, কারণ আমরা তার অন্যান্য টার্মস গুলো তো মেনে নিচ্ছি না। প্রফেসর ইউনূস তো ভারতের অন্যান্য টার্মস মেনে নেয়নি। সো এখানে আমি মনে করি যে একটা প্রতিবেশী দেশের সাথে উনি ওই যেটাকে বলে ক্যারট এন্ড স্টিক, সেই অনুযায়ী যাচ্ছেন। উনি কথাও বলতেছেন, আবার বাংলাদেশের ভিতর দিয়ে যে তাদের ট্রান্সজিট। ডক্টর ইউনূসকে বলেন ইন্ডিয়া তো ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট নিয়ে ডক্টর ইউনূস বন্ধ করতে বলেন। মানে এটা কি বন্ধ হয় নাই?